12 মার্চ 1993 সেদিন সকাল থেকে সারা ভারত একটা খবরের ধাক্কায় স্তব্ধ হয়ে আছে। মুম্বাইতে একই দিনে 13টি বোম ফেটেছে। স্টক এক্সচেঞ্জ, এয়ার ইন্ডিয়া বিল্ডিং, বম্বে হোটেল, এক একটা বিস্ফোরণ, এক একটা আতঙ্ক। 250-র বেশি মানুষ মারা গেছেন, 700-রও বেশি আহত। টেলিভিশনের পর্দায় শুধু ধোঁয়া আর কান্না। মানুষ ভাবছে এই ভয়াবহতার কি শেষ নেই? কিন্তু সেই প্রশ্নের উত্তর তখনও আসেনি, কারণ ঠিক 4 দিন পরে সেই একই মার্চ মাসে কলকাতার বুকে আরেকটা রাত নেমেছিল, যে রাত থেকে এই শহর আর কখনো সম্পূর্ণ সেরে ওঠেনি। রাত 11:59, বউবাজারের বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে 267 নম্বর বাড়িটা মুহূর্তের মধ্যে মাটিতে মিশে গেল। পাশের বাড়িগুলো, ধুলো, আগুন, আর্তনাদ। রাতের ঘুমন্ত পাড়া জেগে উঠল এক অন্ধকারে। সেদিন রাতে 69 জন মানুষ গেলেন, 46 জন আহত হলেন। কিন্তু এটা কোনো দুর্ঘটনা ছিল না। এই বিস্ফোরণের পেছনে ছিল একটা মানুষ, একটা পরিকল্পনা আর একটা ঘৃণা, যে ঘৃণা শেষ পর্যন্ত নিজের লোকদেরও গ্রাস করেছিল। আমি সব্যসাচী চক্রবর্তী স্বাগত জানাই অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আজকের গল্প রাত 11:59। গল্পটা বুঝতে হলে একটু পিছিয়ে যেতে হবে। 1992 সালের ডিসেম্বর মাস। অযোধ্যাতে বাবরি মসজিদ ভেঙে পড়ল। সারা দেশে দাঙ্গার আগুন। কলকাতাতেও উত্তেজনা টগবগ করছিল। মানুষের মনে ভয়, রাগ, অনিশ্চয়তা। সেই সময় বউবাজারের একটি ঘরে বসে একজন মানুষ প্রতিদিন টেলিভিশনে মৃতের সংখ্যা গুনছিলেন। প্রতিটি খবর তার মাথায় একটাই চিন্তা ঘোরাচ্ছিল, আমাদের বাঁচাবে কে? সরকার বাঁচায়নি মুম্বাইতে, কলকাতাতেও বাঁচাবে না। এই ভয় থেকে জন্ম নিল একটা সিদ্ধান্ত, আগে থেকে তৈরি থাকতে হবে, আক্রমণ করার আগেই পাল্টা মারতে হবে। কোর্ট রেকর্ডে এই মানুষটির মনোভাব নথিভুক্ত আছে। সে বলেছিল, মুসলমানদের রক্ষা করতে হবে, হিন্দু অধ্যুষিত এলাকায় বোমা মারতে হবে। এই মানুষটির নাম মোহাম্মদ রশিদ খান। বউবাজারের বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের 43 নম্বরে রশিদ খানের বাড়ি। 266 নম্বরে তার অফিস। পাশের 267 নম্বরে একটা আপাত নিরীহ গলি, সাট্টা গলি। বাইরে থেকে দেখলে মনে হবে পুরো গুদাম ঘর। ভেতরে কি ছিল সেটা পাড়ার মানুষ জানত না। জানলে সেই পাড়া থেকে পালাতো। রশিদ খানের পেশা ছিল সাট্টা, অবৈধ জুয়ার ব্যবসা। কিন্তু তার প্রভাব শুধু জুয়ারিদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। কোর্ট ডকুমেন্ট বলছে এলাকার মানুষ তাকে ভয় পেত। কেউ প্রতিবাদ করার সাহস পেত না, কারণ সবাই জানতো রশিদ খানের বিরুদ্ধে গেলে কি পরিণতি হয়। আর এই রশিদ খানের যোগাযোগ ছিল দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির সাথে। মুম্বাই ব্লাস্টের পরিকল্পনাকারী সেই দাউদের নেটওয়ার্কের একটা অংশ ছিলেন রশিদ। এবং মুম্বাইতে বোমা ফাটার 4 দিনের মধ্যে কলকাতাতেও একটা পরিকল্পনা শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই পরিকল্পনার কেন্দ্রে ছিল দুটো মানুষ। একজন মোহাম্মদ খালিদ, বোমা বানানোর কারিগর। অ্যামোনিয়াম নাইট্রেট আর বিভিন্ন বিস্ফোরক উপাদান মিশিয়ে সে ইম্প্রোভাইজড তৈরি করত, রশিদের নির্দেশে, রশিদের টাকায়। আরেকজন পান্নালাল জয়সওয়ারা। 5-6 বছর ধরে রশিদের হয়ে ছোট ছোট বানাতো সে, সপ্তাহে মাত্র 100 টাকার বিনিময়। সে জানতো সে কি করছে, কিন্তু না বলার সাহস তার ছিল না। আর তাদের দুজনের উপরে ছিলেন রশিদ, যিনি সাট্টাগুলির সেই প্রথম তলার ঘরটাকে বোমার কারখানায় পরিণত করেছিলেন। 16 মার্চ সকাল থেকেই রশিদের লোকেরা জানতো আজ রাতটা আলাদা। রশিদের হেঞ্চম্যান কাল্লু ওরফে সরফরাজ খান আর ইমতিয়াজ
সকালে পান্নালালের বাড়িতে গিয়েছিল, বলেছিল আজ রাতেই কাজ শেষ করতে হবে, আর দেরি নয়। রাত 10টায় পান্নালাল এলো 266 নম্বরে। রশিদের অফিসে তখন আরো কয়েকজন, আজিজ, লালা ওরফে পারভেজ খান, জাকরিন, সবাই মিলে ঢুকে গেল সাট্টা গলির ভেতর দিয়ে 267 নম্বরের প্রথম তলায়। ঘরে ঢুকে পান্নালাল চমকে গেল। একটা বিশাল প্লাস্টিক শীটের ওপর এত বিস্ফোরক সে আগে কখনো দেখেনি। মুরতাজা, টেনিয়া, নিসার, উকিল, হাসু, খুরশিদ, 6 জন ইতিমধ্যে কাজ করছে। হাত চলছে নিপুণভাবে। ঘরের বাতাসে একটা রাসায়নিক গন্ধ। রাত 11টার দিকে পান্নালাল একটু থমকে গেল। কিছুক্ষণ কাজ করে নিচে নামলো। বাইরে রশিদ দাঁড়িয়ে 2 জন লোকের সঙ্গে কথা বললেন। পান্নালাল জিজ্ঞেস করলো, এত বিস্ফোরক কেন? এত বোমা দিয়ে কি করবেন? রশিদ সেই 2 জনের সামনেই উত্তর দিলেন, চুপিসারে নয়, সরাসরি। বললেন, মুম্বাইয়ের সাম্প্রতিক দাঙ্গার কথা মাথায় রেখে এগুলো দরকার। কলকাতাতেও হবে, আমরা তৈরি থাকব। কোর্ট রেকর্ডে এই কথোপকথন নথিভুক্ত। তারপর রশিদ পান্নালালকে বললেন, ফিরে যাও, কাজ চালিয়ে যাও। নিজে উঠে হাঁটতে লাগলেন। চলে গেলেন তার হোটেল শাহী দরবারে। রাতের কাজ শেষ হলে খবর পাবেন। পান্নালাল ওপরে উঠে গেল, কাজ চলতে থাকলো। রাত 11:59। কেউ জানে না ঠিক কি হয়েছিল। হয়তো একটু অসতর্কতা, হয়তো একটু ঘর্ষণ, হয়তো শুধুই দুর্ভাগ্য। কিন্তু সাট্টা গলির সেই ছোট্ট ঘরে জমে থাকা সমস্ত বিস্ফোরক একসাথে জ্বলে উঠল। 267 নম্বর বাড়িটা মুহূর্তে ভেঙে পড়ল। পাশের বাড়িগুলো আর সহ এত বিস্ফোরক ছিল যে আঘাত ছড়িয়ে গেল আশেপাশের রাস্তায়। যারা ঘুমিয়েছিলেন অনেকে আর জেগে উঠলেন না। যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লেন তাদের অনেকের আর্তনাদ সেই রাতের অন্ধকারে হারিয়ে গেল। 69 জন মারা গেলেন, 46 জন আহত হলেন। পরদিন নিউ ইয়র্ক টাইমস লিখল, ব্লাস্ট ইন ক্যালকাটা কিলস এট লিস্ট 45। দি ইন্ডিপেন্ডেন্ট লিখল, 45 feared dead in Calcutta bomb attack। সারা পৃথিবী জানল মুম্বাই ব্লাস্টের মাত্র 4 দিন পরে কলকাতাতেও আগুন লেগেছে। কিন্তু একটা কথা কেউ তখনও জানত না, এটা পরিকল্পিত হামলার বিস্ফোরণ ছিল না। এটা ছিল একটা অকাল বিস্ফোরণ, একটা অ্যাক্সিডেন্ট। রশিদের পরিকল্পনা ছিল আরো বড়। সেই বোমাগুলো কলকাতার হিন্দু অধ্যুষিত এলাকায় ফাটানোর কথা ছিল। কিন্তু সেই রাতে নিজের গুদামেই সব শেষ হয়ে গেল। ভোর হতেই সাব ইন্সপেক্টর বি কে চট্টোপাধ্যায় দৌড়ে এলেন। যা দেখলেন তার পক্ষে বিশ্বাস করা কঠিন। তিনি তাৎক্ষণিক হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলেন। বউবাজার পুলিশ স্টেশন, কেস নাম্বার 84, 17 মার্চ 1993। এফআইআর দায়ের হল। কলকাতা পুলিশ কমিশনার নিজে তদন্তে সিনিয়র অফিসার্স নামালেন। ফরেনসিক টিম এলো ধ্বংসস্তূপ পরীক্ষা করতে। আর তখনই প্রথম সত্যটা বেরিয়ে এলো। বোমার টুকরো, ওয়ারিং, কেমিক্যাল রেসিডিউ সব মিলিয়ে ফরেনসিক এক্সপার্টস বললেন, এটা গ্যাস লিক নয়, এটা অ্যাক্সিডেন্ট নয়। কেউ পরিকল্পনা করে এখানে বিস্ফোরক রেখেছিল এবং সেই বিস্ফোরকের মধ্যে আরএক্স ছিল। তারপর প্রতিবেশীরা কথা বলতে শুরু করলেন। রাত জেগে লোকজনের যাওয়া আসার কথা। 266 নম্বরে রশিদ খানের অফিসের সাথে 267 নম্বরের সেই ঘরের সংযোগের কথা। একে একে সব মিলে গেল। পুলিশ চিনল এটা রশিদ খানের কারখানা। আর সবচেয়ে বড় সাক্ষী ছিল পান্নালাল জয়সওয়ারা নিজে। সেই রাতে পান্নালাল ঘরে উপরে উঠেছিল, তারপর নিচে নেমে বাইরে এসেছিল রশিদের সঙ্গে কথা বলতে। ঠিক সেই কয়েক মিনিটেই বিস্ফোরণ হয়েছিল। পান্নালাল বেঁচে গিয়েছিল, আর বেঁচে থাকার কারণেই সে সব জানত। 7 এপ্রিল 1993 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে পান্নালাল সব স্বীকার করল। রশিদের নির্দেশ আর পরিকল্পনা, সেই রাতের কথোপকথন সব। 19 মে
মোহাম্মদ গুলজারও একই কথা বলল আদালতের সামনে। রশিদ খান আর পালাতে পারলেন না। 14 জুন 1993 চার্জশিট দাখিল হলো টাডা ডেজিগনেটেড কোর্টে। রশিদ লড়াই করলেন। 1994 সালে কলকাতা হাইকোর্ট টাডার কিছু চার্জ বাতিল করল। সেই মুহূর্তে মনে হয়েছিল হয়তো রশিদ বেঁচে যাবেন, কিন্তু সেই বছরেই সুপ্রিম কোর্টের সেই রায় উল্টে দিল। টাডার চার্জ ফিরে এলো, বিচার চলতে থাকলো দীর্ঘ 8 বছর। 2001 সালে কলকাতা হাইকোর্ট রায় দিল রশিদ খান সহ 5 সহযোগী যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু গল্প এখানেই শেষ হলো না। আলিপুর জেলে রশিদ বদলে গেলেন, অন্তত বাইরে থেকে। ছবি আঁকা শিখলেন, আর্ট ওয়ার্কশপে অংশ নিলেন। জেল কর্তৃপক্ষ বলল ভালো আচরণ করছেন। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করলো। আর এই সুযোগে 2007 সালে তৎকালীন সরকার তার আর্লি রিলিজের প্রক্রিয়া শুরু করলো। কারণ আইন বলছিল যাবজ্জীবন সাজার পরে 14 বছর জেল কাটালে আর্লি রিলিজ বিবেচনা করা যায়। রশিদ 1993 থেকে জেলে ছিলেন, তাই 2007-এর সেই মেয়াদ পূরণ হয়ে গিয়েছিল। সরকার সুপারিশ পাঠালো, কিন্তু রশিদ মুক্তি পেলেন না। কারণ 1993 সালে যখন কলকাতা পুলিশ কমিশনার তুষার কান্তি তালুকদার সাহস করে টাডাতে প্রসিকিউট করেছিলেন, তখন যে শক্তপোক্ত ভিত্তি তৈরি হয়েছিল সেটাই রশিদকে আটকে রাখল। বারবার চেষ্টা হলো, বারবার আটকে গেল। 2020 সালে কোভিড লকডাউনের সময় পশ্চিমবঙ্গ সরকার রশিদকে 90 দিনের প্যারোলে ছাড়ল। প্রেসিডেন্সি জেলের গেট দিয়ে বেরিয়ে সে ফিয়ার্স লেনের বাড়িতে ফিরলেন রশিদ। 90 দিন পরে আবার জেলে। 2025 সালে তার সহযোগী মোহাম্মদ খালিদ আর্লি রিলিজ চাইলেন। 30 বছরের বেশি জেল কাটানো, বয়স 60-এর কোঠায়, ডায়াবেটিস, এই যুক্তিতে কলকাতা হাইকোর্টের একটি বেঞ্চ প্রথমে ছেড়ে দিতে বলল, কিন্তু স্টেট রিভিউ বোর্ড আপত্তি জানালো। তারপর বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ সেই মুক্তির আদেশ বাতিল করল। বলল রেমিশন পাওয়া কোনো অধিকার নয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষের। আমি সব্যসাচী চক্রবর্তী কথা বলছিলাম বউবাজার বিস্ফোরণ 1993 নিয়ে। আজ 2026 সাল। 267 বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের সেই জায়গায় এখন নতুন বাড়ি উঠেছে। সাট্টাগলি এখনো আছে। বউবাজারের সেই ব্যস্ত পাড়া এখনো সোনার দোকানে ভরা, কাঠের গুদামে ভরা, মানুষের কোলাহলে ভরা। কিন্তু সেই রাতের কথা কজন মনে রাখে? মুম্বাই ব্লাস্ট নিয়ে সিনেমা হয়েছে, বই লেখা হয়েছে, প্রতি বছর স্মরণ করা হয়, কিন্তু মাত্র 4 দিন পরে কলকাতাতে যে 69 জন মানুষ মারা গেলেন ঘুমন্ত অবস্থায় নিজেদের বাড়িতে, তাদের কথা প্রায় কেউই আর মনে রাখে না। এই গল্পে একটা বড় সত্য আছে। ঘৃণা কখনো শুধু শত্রুকে ধ্বংস করে না। সাট্টাগলির সেই ঘরে যারা বানাচ্ছিল তাদের অনেকেও সেই বিস্ফোরণে মারা গেছে। রশিদের নিজের পরিকল্পনার আগুনে পুড়েছে তারই লোকেরা। ঘৃণার শেষ পরিণতি সবসময় এটাই। আর যে মানুষগুলো সেই রাতে ঘুমোতে গিয়েছিলেন তারা জানতেনই না তাদের পাড়ায় কি ঘটছে। তারা এই ঘৃণার সাথে কোনোভাবেই জড়িত ছিলেন না। তারা শুধু বেঁচে ছিলেন, আর সেটুকুই ছিল তাদের দোষ। এই গল্পটা যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগিয়ে থাকে, নিচে কমেন্ট করুন। কারণ এই প্রশ্নগুলো জানা দরকার, জেগে ওঠা দরকার। এই নিরপরাধ মানুষগুলোকে মনে রাখা দরকার। শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আবার দেখা হবে পরের অপরাধের গল্পে।